ওকে, আমরা হচ্ছে এখন আমাদের একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব কোশ্চেন আসছে এগুলো করবো। যেমন হচ্ছে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং হচ্ছে গুণগত রসায়ন, এই দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে যেসব কোশ্চেন হয়েছে ওইসব কোশ্চেনগুলো হচ্ছে আমরা এখন সলভ করব। ওকে, আমরা একটা একটা করে শুরু করি। ফার্স্ট অফ অল দেখো, এখানে একটা লেখা আছে যে 50 মিলিলিটার তরল পরিমাপ করতে নিম্নের কোনটির ব্যবহার যথার্থ। আমি একটা নির্দিষ্ট আয়তনের, এখানে দেখো বলা আছে যে 50 মিলিলিটার, একটা নির্দিষ্ট আয়তনে তরল পরিমাপ করার জন্য হচ্ছে আমরা জানি সবসময় মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার যেটাকে বলি সেটা কাজে লাগে। তো যথার্থ ইকুইপমেন্ট হচ্ছে আমাদের মাপন সিলিন্ডার। নির্দিষ্ট আয়তনে কোনো তরল মাপতে হলে আমাদের মাপন সিলিন্ডার ইউজ করতে হয়। সেকেন্ড এমসিকিউতে আমরা চলে যাই যে নিম্নোক্ত কোনটি গ্লাসকে ক্ষয় করে। আমরা জানি কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড যেটা এইচএফ, সেটা হচ্ছে গ্লাসকে ক্ষয় করে। এইচএফ এটা কিভাবে ক্ষয় করে? ধরো গ্লাসের মূল উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এই সিলিকন ডাইঅক্সাইডের সাথে এইচএফ বিক্রিয়া করে SiF4 তৈরি করে, সাথে হচ্ছে পানি তৈরি করে। এখন এই SiF4 এর সাথে হচ্ছে যখন হচ্ছে আবার হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, তখন হচ্ছে H2SiF6 এমন একটা দ্রবণীয় কম্পাউন্ড তৈরি করে ফেলে। গ্লাসটাকে সে কি করে দ্রবণীয় হচ্ছে একটা কম্পাউন্ডে পরিণত করে এবং গ্লাসটাকে ক্ষয় করে ফেলে। এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইউজ করে কিন্তু আমরা গ্লাসের উপরে বিভিন্ন নাম, তারপরে বিভিন্ন জিনিস খোদাই করে লিখতে পারি। সো আমাদের এটা অ্যান্সার হবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তারপর দেখো 10 মিলিলিটার 0.10 মোল পার লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 মোল পার লিটার দ্রবণ তৈরি করতে নিম্নের কোন সেটটি সবচেয়ে উপযুক্ত। তার মানে একটা নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ থেকে আরেকটা ঘনমাত্রাতে কনভার্ট করতে হলে নিচের কোন ইকুইপমেন্টগুলো লাগবে? একটা ঘনমাত্রা থেকে আরেকটা ঘনমাত্রাতে রূপান্তরের জন্য আমরা জানি কি টাইট্রেশন। এখন এই টাইট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে তোমার পিপেট আর হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক। ওকে, পিপেট এবং ভলিউমেট্রিক ফ্লাস্ক দিয়ে হচ্ছে আমরা কি করি টাইট্রেশন করতে পারি। সো এটা অ্যান্সার হবে পিপেট এন্ড ভলিউমেট্রিক ফ্লাস্ক। তোমরা যখন টাইট্রেশন করবা দেখবে এই দুইটা জিনিস খুবই লাগে। ভলিউমেট্রিক ফ্লাস্ক হচ্ছে এই যে এরকম, যেটা দেখো তোমাদের হচ্ছে একটু এঁকে দেখাই, এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক। তো এই জিনিসটাই ভলিউমেট্রিক ফ্লাস্কটা লাগে আর হচ্ছে একটা পিপেট লাগে। ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। দেখো বলছে কাঁচ পাত্রের কোন সেটটি সঠিকভাবে আয়তন পরিমাপের জন্য উপযুক্ত। সঠিকভাবে আয়তন, এই শব্দটা যদি থাকে, সঠিকভাবে আয়তন পরিমাপ করতে হলে তোমাদের সবসময় বুরেট এবং পিপেট লাগবে। সঠিকভাবে আয়তন বললে পিপেট এন্ড বুরেট এই দুইটা যন্ত্র লাগবে। দেখো পরের এমসিকিউ, সোডা অ্যাশ শিল্পক্ষেত্রে কোন পদ্ধতিতে তৈরি করা হয়? সোডা অ্যাশ শিল্পক্ষেত্রে তৈরি করার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে সলভে প্রসেস। এটা অনেক আগে আসছে, এটা এখনো বোধহয় বইয়ে নাই যে সোডা অ্যাশ যে সলভে পদ্ধতিতে তৈরি করা হয়। যেহেতু কোশ্চেন আসছিল এক সময়, আমরা এটা শিখে ফেললাম। পরবর্তী এমসিকিউতে চলে যাই। আচ্ছা, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে খুবই কম পরিমাণ এমসিকিউ আসে, অল্প কয়েকটা এমসিকিউতে শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে অধ্যায় 2 যেটা গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন থেকে বিগত বছরগুলোতে কি কি ধরনের কোশ্চেন হয়েছে আমরা ওই কোশ্চেনগুলো সলভ করবো এখন। ওকে, দেখো প্রথম কোশ্চেন যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতার গুণাঙ্কের মান মানে দ্রাব্যতার গুণফলের মান কত হবে? তো এটা কিভাবে করবো ভাইয়া? দেখুন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটা যখন হচ্ছে বিয়োজিত হয় তখন কি হয়? অ্যালুমিনিয়াম আয়ন তৈরি করে আর হচ্ছে 3টা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। ওকে, সো এটা দ্রাব্যতা যদি S হয় তাহলে এখানে হবে S, এখানে 3 মোল আছে তো তাহলে হবে 3S। KSP আমরা জানি যে এখানে হবে অ্যালুমিনিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। সো অ্যালুমিনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বা দ্রাব্যতা হচ্ছে S, হাইড্রোক্সিল আয়নে হচ্ছে 3S আর হচ্ছে যেহেতু 3 আছে তার মানে হোল কিউব হবে। সো এটা হচ্ছে S ইনটু 27S কিউব, আলটিমেটলি হচ্ছে 27S টু দি পাওয়ার 4 হইতেছে। সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল কিন্তু হবে তোমার এই যে ডি নাম্বারটা 27S টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পারছো। ওকে, পরবর্তী এমসিকিউ দেখো যে নিচের কোন জোড়া যৌগে সমায়ন প্রভাব বিদ্যমান। এটা খুবই কমন একটা প্রশ্ন, এটা বইয়ের মধ্যে ডিরেক্ট দেওয়া আছে
যে হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডে সমায়ন প্রভাব বিদ্যমান। সমায়ন কি বলতে সেম আয়ন, দুইটি হাইড্রোজেন দিবে, সো এটাতে সমায়ন প্রভাব বিদ্যমান। পরের কোশ্চেন আমরা চলে যাই যে স্ক্যান্ডিয়াম মৌলের 3d1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। স্ক্যান্ডিয়াম, এটা আমি একটু উপরে লিখলাম। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি কত, 21। সো এটা যদি ইলেকট্রন বিন্যাস করো, ধরো আর্গন লিখলাম, আর্গন মানে 18টা পর্যন্ত লিখে ফেললাম, তারপরে থাকে 3d আর হচ্ছে 4s। সো 4s এ হবে 2, 3d তে হবে 1। সো 3d1, এখন 3 অরবিটালের ক্ষেত্রে n এর মান দেখো এখানে হচ্ছে 3, l এর মান কত হবে, যেহেতু d অরবিটাল তার মানে l এর মান হবে 2, m এর মান কত হবে, m এর মান হবে, ধরো m এর 5টা মান হইতে পারে, -2, -1, 0, +1, +2। ওকে, এই 5টা মান হতে পারে। এখন আমরা অপশন থেকে দেখবো যে কোনটার সাথে মিল আছে। দেখো, আর হচ্ছে s এর মান, স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেহেতু আমাদের হচ্ছে এই 3d অরবিটাল নিয়ে কথা হইতাছে এবং এখানে একটাই ইলেকট্রন আছে, সো একটা ইলেকট্রন থাকলে তার স্পিন হবে আপওয়ার্ড স্পিন, মানে উপরের দিকে প্লাস আপ হবে। সো যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখো অ্যানসার হয় এই নাম্বারটা, n এর মান 3, l এর মান 2, m এর মান 0, 0 হইতে পারে m এর মান, আর s এর মান হচ্ছে প্লাস হাফ, সো প্লাস হাফ আমরা লিখতে পারি। সো অ্যানসার হবে আমাদের এই নাম্বারটা। পরবর্তী এমসিকিউ, যে আলফা বিটা এবং গামা কণার চার্জ কত। 22-23 সালে আসছে, দেখছো রিসেন্টলিও সহজ কোশ্চেন আসছে। সো আলফা কণার মান হচ্ছে +2, এটা আমরা জানি। বিটা কণার মান হচ্ছে -1, আর গামা হচ্ছে চার্জ নাই, এটা চার্জ হচ্ছে 0। সো এটার অ্যানসার হবে +2, -1, 0। আলফা কণার মান +1, সরি +2, বিটা কণার মান হচ্ছে -1, আর গামার হচ্ছে চার্জ নিরপেক্ষ, মানে হচ্ছে তার চার্জের মান 0। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে, মানে অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারক কোনটি। অ্যামোনিয়াম আয়ন তুমি কোনটার মাধ্যমে শনাক্ত করতে পারো, আমরা জানি কি নেসলার বিকারকের দ্বারা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করি। নেসলার বিকারক কাকে বলে? নেসলার দ্রবণ হচ্ছে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এবং সেটা ক্ষারীয় দ্রবণ হতে হবে। ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এটা হচ্ছে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, তার সাথে একটা ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এটাই হচ্ছে আমাদের নেসলার দ্রবণ, এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা অ্যামোনিয়া শনাক্ত করতে পারি। পরবর্তী এমসিকিউ তে চলে যাই। পরবর্তী স্লাইডে গেলে আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ গুলো পাবো। দেখো, এখানে বলছে রিডবার্গ ধ্রুবক RH হাইড্রোজেন বন্ধনের বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি, 1/λ = RH 1/, n1² - 1/n2²। ওকে, এখন এখান থেকে বুঝতে হবে তোমার রিডবার্গ ধ্রুবক তো RH এর মান দেওয়া আছে, বামার সিরিজের বলছে দ্বিতীয় লাইন, ঠিক আছে। বামার সিরিজ যখন বলবে তখন n1 এর মান হবে 2, আর n2 এর মান কত হবে, যেহেতু বলছে দ্বিতীয় লাইন, তার মানে তোমার এই n1 এর সাথে আরো 2 যোগ হবে। সো n1 যদি হয় 2, সাথে 2 হইলে 4 হইতেছে। সো n2 এর মান হচ্ছে 4, n1 এর মান হচ্ছে 2 বামার সিরিজের কারণে, আর যেহেতু দ্বিতীয় লাইন তার মানে হচ্ছে 2 এর সাথে আরো 2, তার মানে 4 n2 এর মান। সো RH = হচ্ছে 1/2² - 1/4²। সো RH = হচ্ছে 1/4 - 1/16। এটা যদি করো তুমি, RH 16, 4 মাইনাস হচ্ছে তোমার 1, সো এটা হইতেছে উপরে 3RH/16। এখন এটা কিন্তু 1/RH এর মান, 1/λ এর মান, 1/λ এর মান হচ্ছে 3RH/16। সো ল্যামডার মান হবে কত, ল্যামডার মান হবে 16/3RH। এটা একটু কেয়ারফুল থাকবা, 1/λ এর মান 3RH/16, আর ল্যামডার মান হচ্ছে 16/3RH। সো এটা অ্যানসার হবে বি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। পরবর্তী আছে যে নাইট্রেট অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা কত। নাইট্রেট অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবা? সো দেখো, নাইট্রেট আমাদের অ্যানায়নটা হচ্ছে NO3-, এটা কিভাবে বের করবা? নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা আছে? নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টা, আর অক্সিজেনের ইলেকট্রন আছে 8টা, 8। এখন অক্সিজেন এখানে আছে কয়টা? 3টে অক্সিজেন আছে। সো এটা 3 দিয়ে গুণ দিবা, আর এই যে মাইনাস, তার মানে একটা ইলেকট্রন বেশি আছে, সো এটা হচ্ছে প্লাস দিয়ে 1 দিয়ে লিখে দিবা। সো কত হচ্ছে 7 আর 3 এটা 24, 24 আর সাথে হচ্ছে কত তোমার 31, আর সাথে 1, তার মানে 32। অ্যানসার হবে তোমার
32। সো নাইট্রেট আয়নে ইলেকট্রন সংখ্যা যদি বের করতে বলে, যে অ্যান্সার হবে ডি নাম্বার 32। এটা এই যে ডি নাম্বার অ্যান্সার 32। ওকে, এবার তাহলে হচ্ছে বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউতে চলে যাই আমরা। দেখো এখানে কি বলছে, যে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত M3+ আয়নে 5টি ইলেকট্রন ডি সাবশেলে প্রবেশ করে। তার মানে ডি অরবিটালে যে 3D যেটা, ঠিক আছে, 3D তে হচ্ছে 5টা ইলেকট্রন থাকতে হবে, আর আয়নটা হবে M3+। এখন বলছে আয়ন কোনটা, এটা কিভাবে বের করবা? ফার্স্ট অফ অল দেখো ক্রোমিয়ামে ইলেকট্রন থাকে 24টা, ঠিক আছে। ক্রোমিয়াম 3+ ইলেকট্রন থাকে কয়টা? তাহলে 21টা। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো যে আর্গন আর হচ্ছে 3D4s, 21টার মধ্যে হচ্ছে ধরো 4s এ দিলাম হচ্ছে 2টা, আচ্ছা 18 আর থাকে 3টা, তাই তো 21টার জন্য। তো এখানে 2 দাও আর এখানে থাকবে কয়টা? একটা। তো 3D তে থাকতেছে একটা, তো এটা না, স্কিন্ডিয়াম হইতে পারবে না। তাহলে কোনটা হইতে পারে? আচ্ছা এরপরে ধরো আমি ম্যাঙ্গানিসেরটা লিখলাম, এখানে লিখি Mn। ম্যাঙ্গানিসে 25টা ইলেকট্রন থাকে, ম্যাঙ্গানিস 3+ মানে হচ্ছে 25টা থেকে 3টা বাদ দাও, কয়টা থাকে? 22টা। সো এইখানে যদি তুমি আর্গন লেখো, এখানে 3D আর 4s এ যদি 2টা থাকে, 3D তে 2টা থাকবে। তার মানে 3D তে কিন্তু 5টা ইলেকট্রন থাকতেছে না, তো 3D তে 5 নাই। এবার আমি চিন্তা করব আয়রনের কথা। আছে এই ক্রোমিয়াম আর এটা মুছে দিই, ইরেজ করে দিই। হ্যাঁ, এটা দেখো এবার আয়রনের কথা চিন্তা করো। আয়রন Fe3+, আয়রন ইলেকট্রন থাকে 26টা, 3টা চলে যাওয়া মানে হচ্ছে তোমার 23টা ইলেকট্রন আছে। এখন এই 23টা তুমি যদি লেখো তাহলে কিভাবে হয়? আর্গন 18টা চলে গেল, আর থাকে কয়টা? 5টা। তো তার মানে তুমি 3D তেই 5টা দিয়ে দাও আর 4s এ 0 থাকুক, কারণ যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে 4s এ না গিয়ে 3D তেই 5টা থাকে। তো শুধুমাত্র আয়রনের ক্ষেত্রে 3D5 কনফিগারেশন থাকতেছে, বাকিগুলোতে কিন্তু 3D5 থাকতেছে না। সো আমরা বলতে পারি কি, এটা হচ্ছে এমন হবে কনফিগারেশন যে হচ্ছে 3D5। শুধুমাত্র আয়রনের ক্ষেত্রে এটা সত্য। সো আমাদের অ্যানসারটা হবে আয়রন। পরে আসো কোবাল্ট এবং কোবাল্ট আয়নের জন্য যোজ্যতা স্তরের সঠিক বিন্যাস কোনটা? কোবাল্টে ইলেকট্রন কয়টা থাকে বলো তো? কোবাল্টে ইলেকট্রন থাকে হচ্ছে 27টা। তো 27টা ইলেকট্রনে হচ্ছে ইলেকট্রন বিন্যাস আর্গন মানে 17টা চলে গেল আর 9টা ইলেকট্রন থাকে। সো 3D আর 4s যদি থাকে, 4s এ 2টা দাও, 3D তে কয়টা? 7টা। এটা হচ্ছে কোবাল্টের। আর কোবাল্ট 2+, কোবাল্ট 2+ মানে হচ্ছে এই যে 2টা ইলেকট্রন লাস্টে 4s থেকে চলে যাবে। সো এটা থাকতেছে এমন যে আর্গন 3D7 4s 0। দেখো এই যে ডি নাম্বার অ্যান্সার। কোবাল্টের জন্য হচ্ছে 3D7 4s 2, এই যে কোবাল্টের। আর কোবাল্ট 2+ এর জন্য হচ্ছে 3D7 4s 0। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। পরবর্তী এখানে বলছে যে কার্বন আর অক্সিজেন দুটো দিছে দিয়ে বলছে যে এরা পরস্পরের কি আইসোবার না আইসোমার না আইসোটোন কোনটা? দেখো এখানে আছে কার্বন কত 14 আর হচ্ছে 6, আর অক্সিজেন হচ্ছে 16 আর হচ্ছে 8। এটা নিউটন সংখ্যা কত? 8টা। এটা নিউটন সংখ্যা 8টা। তার মানে দুইটা কি নিউটন সংখ্যা সমান। যেহেতু পরস্পরের নিউটন সংখ্যা সমান, তার মানে তাদের পরস্পর আইসোটোন। নিউটন সংখ্যা সমান হলে আমরা তাদেরকে কি বলি? পরস্পরের আইসোটোন। সো অ্যানসার হবে এই যে আইসোটোন। দেখো পরবর্তী এখানে বলছে আইসোটোনের উদাহরণ কোনটি? তার মানে এখানে খুঁজতে হবে যে কোনগুলোতে হচ্ছে নিউটন সংখ্যা সমান। তুমি এখানে দেখো এই যে ফসফরাসের ক্ষেত্রে 31 থেকে 15 বাদ দাও, কত? 16। এখানে 32 থেকে 16 বাদ দাও, তাও 16। তার মানে যে ফসফরাস আর সালফার দুইটার মধ্যে নিউটন সংখ্যা সমান, তার মানে এরা পরস্পরের কি আইসোটোন। অ্যানসার হবে ডি নাম্বারটা। নেক্সট দেখো এখানে কি বলছে, নিম্নের স্পেসিস গুলোর মধ্যে কি মিল আছে? এখানে কি কি দিছে? নিয়ন দিছে, তারপর হচ্ছে ফ্লোরাইড দিছে, আর হচ্ছে Mg2+ দিছে। এখন বলছে যে কি কি মিল আছে এই স্পেসিস গুলোর মধ্যে। নিয়নে ইলেকট্রন আছে 10টা, ফ্লোরাইডে কয়টা ইলেকট্রন আছে? তাও কিন্তু 10টাই আছে। কিভাবে? ফ্লোরিনে 9টা ইলেকট্রন থাকে, আর মাইনাস মানে কি আরেকটা ইলেকট্রন বেশি আছে, 10টা। ম্যাগনেসিয়াম 2+, নরমালি ম্যাগনেসিয়ামে ইলেকট্রন হচ্ছে 12টা, 2+ মানে কি দুইটা ইলেকট্রন নাই।
সো এখানে হচ্ছে 10টা আছে। তো প্রত্যেকটাতে 10টা ইলেকট্রন, মানে ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে পরস্পর তারা কি আইসো ইলেকট্রনিক। আইসো মানে সেম, ইলেকট্রনিক মানে সেম ইলেকট্রন। সো আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে প্রত্যেকের সেম ইলেকট্রন সংখ্যা রয়েছে। সো আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার, অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, তারপরে দেখো এখানে কি লিখছে যে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4, l = 1 হলে, এখানে কি লিখছে n = হচ্ছে 4, l = 1 হলে অরবিটালটা কোনটা, মানে কোন অরবিটাল হবে এটা? সিম্পল, l এর মান যদি 1 হয় তাহলে এটা হচ্ছে পি অরবিটাল। সো এটা অ্যানসার হবে যে পি অরবিটাল। এটা এত কঠিন কিছু না, একদম সহজ জিনিস দিছে যে n = 4, l = 1 হলে এটা পি অরবিটাল। পরবর্তীতে 2p অরবিটালের জন্য n, l, m এর মান কোনটা? 2p, 2p এর ক্ষেত্রে n এর মান কত? 2, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আমি জানি কি 2। l এর মান কত? যেহেতু p অরবিটাল তার মানে l এর মান হবে 1, তাহলে m এর মান কত হবে? -1, 0, +1, এই তো। সো এটার অ্যানসার হবে কোনটা? এই যে 2 নাম্বারটা। m এর মান 2, l এর মান 1 আর m এর মান -1, 0, +1। ওকে, আমরা হচ্ছে পরবর্তীটা দেখি যে নিম্নয় কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। দেখো n এর মান যদি 2 হয় তাহলে l এর মান 1, ঠিক আছে, তাহলে m এর মান 0, ঠিক আছে, s এর মান প্লাস, n এর মান লাগছে 3, l এর মান লাগছে 1, ঠিক আছে, m এর মান -2, এটা কেমনে সম্ভব? l এর মান যখন হচ্ছে 1 হবে তখন m এর মান জীবনও 2 হইতে পারবে না, এখানে 2 দেওয়া আছে, তো এটা 2 হইতে পারবে না, কারণ এটা কোয়ান্টাম সংখ্যা সেটের পরিপন্থী। তো এইটা শুধুমাত্র সম্ভব না, বাকি সবগুলোই, পরেরগুলো দেখো, পরেরগুলোতে কিন্তু সব ঠিক আছে, তো একমাত্র বি নাম্বারটা সম্ভব না। পরবর্তী এমসিকিউ যাও, যে নিচের কোন বিন্যাসটি পাউলির বর্জন নীতি এবং গুন্ডের নীতিকে সমর্থন করে? পাউলির বর্জন নীতি কি? যে কোন পরমাণু দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারবে না। আর হুন্ডের নীতি কি? যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন সবসময় একমুখী হবে। এটা মাথায় রাখতে হবে, বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন কি একমুখী, উপরের দিকে থাকতে হবে। দেখো এইখানে কি করছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালের কোয়ান্টাম সংখ্যার মান কি সেম আছে? দেখো এইখানে, দেখো এইখানে ডাবল দিয়ে রাখছে, এখানে যদি সিঙ্গেল দেন তাহলে হচ্ছে এখানে তোমার সিঙ্গেলই দেওয়া লাগবে, অথবা এই ইলেকট্রনটাকে এইখানে দিলে ঠিক ছিল, যে হ্যাঁ লাস্টের গুলো সব বিজোড় অবস্থায় আছে আর হচ্ছে শুরুগুলো জোড় অবস্থা আছে, ওইটা ঠিক ছিল। বাট এখানে দেখো প্রথম দুইটা সিঙ্গেল স্পিন দিতে, পরেরটা ডাবল স্পিন দিতে, পসিবল না। দ্বিতীয়টার ক্ষেত্রে চিন্তা করো, দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক ছিল কিন্তু স্পিন থাকতে হবে একমুখী, কিন্তু এখানে স্পিন একটা দিচ্ছে উপরের দিকে, একটা নিচের দিকে, সম্ভব না। দুইটা স্পিন বিজোড় ইলেকট্রন যে দুইটা আছে, দুইটা ইলেকট্রন একমুখী অবস্থায় থাকতে হবে। এটার ক্ষেত্রে চিন্তা করো, এই দেখো এইখানে হচ্ছে সমস্যাটা, এইটাও সম্ভব না। শুধুমাত্র এই যে লাস্টের যেটা আছে এটা সম্ভব। কেন? দেখো সবগুলো ইলেকট্রন একমুখী আছে এবং সর্বোচ্চ সংখ্যক যদি বিজোড় অবস্থায় থাকতে চায় তার মানে কি সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে হবে। এখানে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় আছে, 4টা কোয়ান্টাম সংখ্যার মানও সেম না এবং স্পিনগুলো একদিকে আছে। সো এইটা মাত্র হচ্ছে পাউলি এবং হুন্ডের নীতি মেনে চলে। তারপর আসো যে আলোক, এখানে একটা মুখস্থ এমসিকিউ দিছে যে নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? এটা মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, এটা তোমরা ভালো জানো। ডান দিকে গেলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়তে থাকে, মাইক্রোওয়েভের মান অনেক বড়। এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোন মৌলটি ভূমিকা পালন করে? এটা একদম মুখস্থ, এমআরআই যন্ত্র হচ্ছে হাইড্রোজেন ভূমিকা পালন করে। পরবর্তী এমসিকিউ, আয়ার বর্ণালীতে হাইড্রোক্সাইড এবং হচ্ছে কার্বনিল কার্যকরী মূলকগুলো কোন তরঙ্গ সংখ্যা শোষণ করে? এটা মুখস্থ একটা বললো যে হাইড্রোক্সিল শোষণ করবে কত আর কার্বনিল, এটা হচ্ছে হাইড্রোক্সিল শোষণ করে 3400 আর কার্বনিল করে তার অর্ধেক 1700। ওকে, পরবর্তী এমসিকিউটা দেখো, এখানে বলছে যে একটা থেকে আরেকটা তৈরি হয়েছে, কোনটা থেকে? থোরিয়াম, এটা থেকে যে পারমাণবিক সংখ্যা 90, ভর সংখ্যা 234, এটা থেকে তৈরি হয়েছে হচ্ছে পিএ, যার পারমাণবিক সংখ্যা 91, ভর সংখ্যা 34। এখন দেখো দুইটাতে ভর সংখ্যা কিন্তু সেম, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেছে। আমরা জানি কি বিটা ইমিশন ঘটলে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, তার মানে এখান থেকে যদি তুমি একটা বিটা সরাও, বিটা ইমিশন ঘটে, তাহলে হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে, কারণ কি বিটা রশ্মির মানে চার্জ বা হচ্ছে 1 ভর সংখ্যা বাড়িয়ে দেয়। তো আমরা বলতে পারি কি এটা বিটা ইমিশন ঘটছে। বিটা ইমিশন হইলে দেখো 90 থেকে 91 হয়ে গেছে, অবভিয়াসলি 1 বাড়ছে যেহেতু পারমাণবিক সংখ্যা, তার মানে এটা একটা বিটা ইমিশন।
ওকে, তারপরে আসো নিচে নিউক্লিয়ার বিক্রিয়া এক্স কে কি বলা হয়? এটা নিউক্লিয়ার বিক্রিয়া দিছে, বিক্রিয়াটা আমি লিখি তোমাদের। নাইট্রোজেন আছে 7 14, এখানে আছে আলফা কণা, আর তারপরে হইতেছে কি তৈরি হইলো অক্সিজেন 8 17, আর হচ্ছে তার সাথে হচ্ছে এক্স তৈরি হয়েছে। এখন দেখো আলফা কণা মানে কি হিলিয়াম নিউক্লিয়াস, He4 2 2+ হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে দেখো, আচ্ছা এক মিনিট, ইরেজ, আমি আলফা কণাটা না লিখে এখানে হিলিয়াম নিউক্লিয়াস লিখে দিই। এখানে লিখলাম 4 2 আর He। তার মানে দেখো 7 এর 2 কত 9, এই পাশে কাউন্ট করবা যে 7 আর 2 9, আর উপরে হচ্ছে 18, 14 4 18, আর এইদিকে হচ্ছে 9। সো এইখানে তোমার 9 আর 18 মিলাইতে হবে, 9 আর 18 মিলাইতে হলে এটা 1 বানাইতে হবে, এটা 1 বানাইতে হবে। সো 18 রেখে 9, 17 রেখে 18। ওকে, সো এবার দেখো 1 1 কোনটা হয়? 1 1 আমরা জানি হয় তোমার প্রোটন, কারণ প্রোটন হচ্ছে এই যে হাইড্রোজেন একটা একটা, তো এই প্রোটন হইতে পারবে অ্যান্সার। সো অ্যান্সার হবে আমাদের প্রোটন। ওকে, দুই সাইডে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা মিলাবা, যদি সমান সমান করো তারপরে দেখবা যে কোনটা অ্যাবসেন্স আছে, ওইটাই হবে তোমার অ্যান্সার। সেম বিক্রিয়া এটার ক্ষেত্রে দেখো এখানে কত আছে, একটু ভিন্ন কালারে লিখি। 26 আর 1, উপরে আছে 27, সরি উপরে হচ্ছে 26 আর 2, 26 আর 2, ঠিক আছে, এই যে 2 আর এই 26, 26 আর 2 28, আর নিচে আছে 12 আর 1 13, তো এখানে হচ্ছে 13। এখন এইখানে তুমি চিন্তা করো, এখানে আছে 24 আছে, তার মানে এখানে আরো 4 লাগবে, আর এখানে আছে হচ্ছে 11, তার মানে আরো 2 লাগবে। 11 আর 2 13, 24 আর 4 কত হয়েছে 28। সো 2 আর 4 ভর সংখ্যা 4, আর হচ্ছে 2 হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের। তো এটা হবে এই যে হিলিয়াম He4 2, এই হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে আলফা পার্টিকেল। তো এইখানে হচ্ছে অ্যাবসেন্স হচ্ছে আলফা পার্টিকেলের। আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাই। তো পাশের নিউক্লিয়ার বিক্রিয়া এক্স কণাটি কি? সেম আগের স্ট্র্যাটেজি, 6 আর এখানে হচ্ছে 6 আছে এই পাশে পারমাণবিক সংখ্যা, উপরে আছে কত 12 আর 1 13, আর এইখানে আছে 9 আর হচ্ছে 4। তো তোমার এখানে দরকার 4, এখানে দরকার 2, অবশ্যই আলফা পার্টিকেল। সো সেম দুই পাশে জাস্ট ভর সংখ্যার পারমাণবিক সংখ্যার যোগফলটা বের করবা। ওকে, পরবর্তীতে দেখো রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন বামার সিরিজ। ওকে, এখন দেখো তরঙ্গ সংখ্যার সূত্র হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু হচ্ছে RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন দেখো একটা জিনিস, তুমি যদি হচ্ছে n1 এর মান চিন্তা করো, তাহলে হচ্ছে বামার সিরিজ লেখা আছে যেহেতু, তার মানে n1 এর মান অবভিয়াসলি হচ্ছে 2, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 2, সো n1 এর মান 2। এখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা যখনই বলে তখন তোমার n2 এর মান হয় n1 এর সাথে হচ্ছে 1 যোগ করতে হয়। তো n1 এর মান হচ্ছে 2, n2 এর মান হচ্ছে কত, n2 এর মান হচ্ছে 2 আর 1 3 হবে। এটা কেন? কারণ যেই সিরিজ বলবে সেই সিরিজের একদম সাথের অরবিট থেকে যদি হচ্ছে ইলেকট্রনটা আসে তাহলে তুমি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাবা। তো যেহেতু বামার বলছে, তো বামারের সর্বোচ্চ কাছে মানে প্যাসচেনের নাম্বার হচ্ছে 3, তো এটাকে আমরা এইভাবে লিখি যে n1 এর মান হবে 2, মানে n1 এর মান হবে যে সিরিজ দেওয়া থাকবে, আর n2 এর মান হবে ওই n1 এর মানের সাথে আরো 1 যোগ করতে হবে। এবার ক্যালকুলেশন করা ইজি হয়ে গেল। সো RH 1/n1 এর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস n2 এর মান হচ্ছে 3 স্কয়ার। সো RH 1/4 মাইনাস 1/9, তুমি যদি এটা করো তাহলে কি হয়, RH 4 নং হচ্ছে 36, 9 মাইনাস 4, সো এটার অ্যান্সার হবে 5 RH বাই হচ্ছে 36, এই যে এটা বি নাম্বার 5 RH বাই 36। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। এই পরবর্তী পরমাণু বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা সেম জিনিসই, দেখো এটা আসছে 20-21 সেশনে, আর এটা আসছিল কত 15-16, একদম সেম ম্যাথ হুবহু কপি করে জাস্ট উঠিয়ে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তো যারা 15-16 কোশ্চেনটা সলভ করে গেছিল তাদের ওই কোশ্চেনটা সলভ করতে ব্যাক পাইতে হয় না। তো একদম ইজি। এটার অ্যান্সার কত হবে? বি হবে, 5 আর 36। ওকে, এবার দেখো আমরা পরবর্তী এমসিকিউ, যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালে কোন সিরিজটিতে দৃশ্যমান আলোক রশ্মি দেখা যায়? এই দৃশ্যমান দেখা যায় বামার সিরিজে হচ্ছে দৃশ্যমান আলো দেখা যায়। এবার দেখো দ্রাব্যতার গুণফল নির্ণয় কোন ধরনের দ্রবণ উপযোগী? এই দ্রাব্যতার গুণফল সবসময় সম্পৃক্ত দ্রবণের হয়, সম্পৃক্ত বা স্যাচুরেটেড, ইংলিশে লেখা আছে। তো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তুমি দ্রাব্যতার গুণফল বের করতে পারবা, অসম্পৃক্ত বা অতিপৃক্তর ক্ষেত্রে এটা পসিবল না। ওকে, নিম্নের কোনটিকে সাধারণত তরল ক্রোমাটোগ্রাফি বলা হয়? আমরা জানি কি পেপার ক্রোমাটোগ্রাফিকে তরল ক্রোমাটোগ্রাফি বলা হয়, মানে কাগজ ক্রোমাটোগ্রাফি হবে এটা অ্যান্সার। তরল কেন? কারণ যেটা হচ্ছে মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজ দুইটাই লিকুইড, এই কারণে আমরা তাকে বলি তরল ক্রোমাটোগ্রাফি। বোল্টজম্যান ধ্রুবকের একক কি? এই বলতো বোল্টজম্যান ধ্রুবকের একক কি? বোল্টজম্যান ধ্রুবকের একক হবে জুল পার কেলভিন, এটা আমরা ফিজিক্সেও শিখছি। বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে স্মল কে, এটার একক হচ্ছে জুল পার কেলভিন। ওকে, পরবর্তী এমসিকিউ, যে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড দ্রবণে যোগ করলে সাদা অদক্ষেপ তৈরি হয়, বিক্রিয়াটি আয়নিক সমীকরণ। কাইন্ড অফ হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের সাথে জলীয় দ্রবণ, তো এটার একোয়াস সলিউশন তুমি কি করবা? সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে যোগ করবা, সালফিউরিক অ্যাসিডের একোয়াস, এটা যোগ করলে হচ্ছে আয়নিক সমীকরণ কোনটা হবে? এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা। কিভাবে? এই বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে বেরিয়ামটা এইভাবে থাকে 2+, এই যে একোয়াস আয়োডাইড, আর তার সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের SO4 2- এটা থাকে, এটা একোয়াস। সো এটার বিক্রিয়া করলে তোমার হচ্ছে বেরিয়াম সালফেট তৈরি হয়, যেটা সলিড স্টেটে থাকে, মানে অদক্ষেপণ হিসেবে থাকে। সো এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা। তো আশা করি আমাদের এমসিকিউ এখানেই শেষ। আচ্ছা, আরেকটা আছে না, আর দুইটা আছে। শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে? এটা একদম মুখস্থ, সোডিয়াম সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। পরবর্তী এমসিকিউ, যে নিম্নের সেটগুলির কোনটি ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3+ আয়ন বোঝায়? ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন আছে বলো? ক্রোমিয়ামে কয়টা ইলেকট্রন? আচ্ছা, ক্রোমিয়ামে আমাদের হচ্ছে 24টা ইলেকট্রন থাকে, আমরা নরমালি জানি। এখন ক্রোমিয়ামে হচ্ছে ধরো তোমার 24টা ইলেকট্রন, এই 24টা ইলেকট্রন বিন্যাস, ধরো আমি আর্গন লিখলাম, তার মানে কি 18টা শেষ। এবার হচ্ছে 3D আর হচ্ছে 4s, সো 18 আর 2 20 আর হচ্ছে 4। এখন নরমালি আমরা কি স্টেবিলিটির জন্য এই 4s1 আর 3D4 এর কনফিগারেশনটাকে অ্যালাউ না করে আমরা লিখি হচ্ছে আমরা হচ্ছে 3D5 আর 4s1 কনফিগারেশনটা লিখি, 3D5 আর 4s1, কারণ এটা হচ্ছে স্টেবল কনফিগারেশন। কারণ 3D5 যে কনফিগারেশনটা, এটার স্টেবিলিটি বেশি, 5 10 এগুলা স্টেবিলিটি বেশি, সো আমরা এটাই লিখি। এবার যদি আমি ক্রোমিয়াম 3+ আয়ন লিখি, ক্রোমিয়াম 3+ আয়নের ক্ষেত্রে কি হবে? এই আর্গন ঠিক থাকলো, 3D আর 4s, তো সো 4s থেকে ইলেকট্রন আগে চলে যাবে 0, তারপরে কয়টা হইতেছে? ক্রোমিয়াম 3+ এ ইলেকট্রন থাকেই হচ্ছে 21টা, 21টার মধ্যে 18, আর 3D তে তুমি 3টা দিতে পারবা, সো এটা কনফিগারেশন হবে এমন। সো এবার দেখো এখান থেকে খুঁজে বের করো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই যে এটা, আর ক্রোমিয়াম 3+ হচ্ছে 3D3 আর 4s0, হ্যাঁ সি নাম্বারটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ছিল হচ্ছে এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে আসছে। এবার আমরা রিটেনে চলে যাই। জাল কারেন্সি শনাক্তকরণে ইউভি কিভাবে ভূমিকা পালন করে? আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে করব। জাল কারেন্সি আর নরমাল কারেন্সির মধ্যে ডিফারেন্ট হচ্ছে, যদি হচ্ছে তুমি আসল টাকা যেগুলো থাকে, আসল কারেন্সি, এগুলাতে হচ্ছে মানে ফ্লোরোসেন্স কিছু কালি বা ফসফর কালিতে হচ্ছে কিছু জিনিস লিখে দেওয়া হয়, ছবি বা হচ্ছে লেখা, এগুলো হচ্ছে ইম্পোজ করা থাকে, যেগুলো খালি চোখে তুমি দেখবা না, সেগুলো শুধুমাত্র ইউভি রশ্মি দ্বারা তুমি দেখতে পাবা। কিভাবে? ইউভি রশ্মির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 230 থেকে হচ্ছে ধরো 375 ন্যানোমিটার, এই রেঞ্জটাতে হচ্ছে আমরা ইউভিটা ইউজ করি। এখন এই রেঞ্জে যখন ইউভিটা ইউজ করে, তখন যখন এটা কারেন্সির উপরে পড়ে,
তখন ওই যে ইম্পোজ করা যে কালিটা থাকে, যেমন ইটারিয়াম অক্সাইড, তারপর হচ্ছে ইউরোপিয়াম যেগুলো থাকে, বা সেরিয়াম, ম্যাগনেসিয়াম, একটা কমপ্লেক্স কিছু একটা থাকে, ওই এগুলো কি করে, সে ইউভির যে আলোটা আছে আলোটা শোষণ করে ফেলে। এখন আলোটা যখন শোষণ করে, তখন শোষণ করে তাকে উচ্চতর শক্তিস্তরে নিয়ে যায়। পরে হচ্ছে উচ্চতর শক্তিস্তর থেকে যখন নিম্নতর শক্তিস্তরে চলে আসে, তখন সে আলোগুলো বিকিরণ করে। যে বিকিরণটা আবার তুমি দৃশ্যমান অঞ্চল, যেটা যে 380 থেকে 720 বা 780 একটা কিছু রেঞ্জ, এই ন্যানোমিটার অঞ্চলে তুমি হচ্ছে দেখতে পাও। কারণ আমরা কি জানি, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তির বিকিরণ হয়, এবং এই বিকিরিত জিনিসটা তুমি দেখতে পাও, দেখতে পেয়ে বলতে পারো যে হ্যাঁ এটা আসল কারেন্সি। নকল কারেন্সিতে কিন্তু ওই যে কালিগুলা, যে ফসফর কালিগুলা, এই কালিগুলো ইম্পোজ করা থাকে না। তো আসল আর নকলের ফারাক এখান থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায়। আশা করি বুঝতে পারছো। এবার আসলে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি? ইলেকট্রনের দুইটা প্রকৃতি থাকে, একটা হচ্ছে কণা প্রকৃতি, একটা হচ্ছে কণা ধর্ম ইলেকট্রনের, আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো এইটাই হচ্ছে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এখন পরের পার্ট হচ্ছে ডি ব্রগলির সমীকরণ লেখো। ডি ব্রগলির সমীকরণ কিভাবে লিখবা? আমরা জানি কি, ধরো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটা আলোর শক্তি হচ্ছে E = hc বাই ল্যামডা, এটা আমরা জানি। আবার আইনস্টাইনের ভর শক্তি অনুসারে জানি E = mc²। ওকে, এখন দুইটাকে সমান লেখো, hc বাই ল্যামডা আর হচ্ছে mc²। mc², ওকে। সো দুই পাশ থেকে c বাদ দাও, তাহলে হচ্ছে h বাই ল্যামডা হচ্ছে mc। এই c কে হচ্ছে তুমি ভিও লিখতে পারো, সো h বাই ল্যামডা হচ্ছে mv। ওকে, সো এটা হইতাছে ল্যামডা h বাই mv। এটাই হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ মানে তরঙ্গ সমীকরণ বা ডি ব্রগলির সমীকরণ। এই mv হচ্ছে তোমার ভরবেগ, আর এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। সো এটাকে তুমি লিখতে পারো তরঙ্গ ধর্ম is proportional to 1 by কণা ধর্ম। কারণ কি, কেন কণা ধর্ম আমি লিখলাম? তরঙ্গ ধর্ম is proportional to 1 by কণা ধর্ম। mv হচ্ছে কোন একটা কিছু কণাকে নির্দেশ করে, কারণ ভরবেগ কার থাকে, কোন একটা কণারই তো ভরবেগ থাকে, আর তরঙ্গ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো এটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ। এরপর আসো দেখো, এখানে বলছে কি অরবিটাল কি। অরবিটাল কি, যে হচ্ছে তুমি কোন পরমাণু যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি, তাকে আমরা বলি অরবিটাল। সবচেয়ে বেশি বলতে 90 থেকে 95% সম্ভাবনা বা ইলেকট্রন ব্যাগের ঘনত্ব এখানে সবচেয়ে বেশি, এটাকে আমরা বলি অরবিটাল। এখন ডি অরবিটালের নাম লেখো, পাঁচটা ডি অরবিটালের নাম তো ইজি, dxy, dyz, dzx, dx²y², আর হচ্ছে dz²। এবং এদের দ্বিমাত্রিক চিত্র অঙ্কন করো। দ্বিমাত্রিক চিত্র কিভাবে অঙ্কন করবা, আমি একটা করে দিই। এই যে ধরো এটা হচ্ছে dxy, ঠিক আছে, এটা x আর এটা হচ্ছে y। সো তোমাকে দ্বিমাত্রিক আরো হচ্ছে 5টা আছে, তোমরা বইয়ের মধ্যে দেখলে দেখতে পারবা। দ্বিমাত্রিক আঁকতে বলছে কেন? কারণ হচ্ছে খাতার মধ্যে 3 ডাইমেনশন চিত্র আঁকা যায় না। নরমালি অরবিটাল গুলো হচ্ছে 3 ডাইমেনশন, বাট তুমি খাতার মধ্যে শুধু 2 ডাইমেনশন আঁকতে পারবা। যেমন আমি 2 ডাইমেনশন আঁকলাম, এই কারণে হচ্ছে বলছে দ্বিমাত্রিক চিত্র আঁকো। এখন তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য চাইছে, এটা কিভাবে করবো? তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তির পার্থক্যটা হচ্ছে, তুমি জাস্ট ডেফিনেশন লিখবা যে ইলেকট্রন আসক্তি কাকে বলে। অসীম থেকে 1 মোল ইলেকট্রনকে কোনো একটা পরমাণুর বাইরের শক্তি স্তরে যুক্ত করতে যে পরিমাণ শক্তি উদ্গীরণ ঘটে, তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে, ধরো সমযোজী বন্ধনে আবদ্ধ, ধরো এই যে সমযোজী বন্ধনে ধরো কার্বন আর অক্সিজেন, এই দুইটা পরমাণু আবদ্ধ, এই বন্ধনে ইলেকট্রন গুলাকে নিচের দিকে টেনে নেওয়ার যে টেন্ডেন্সি, তাকে বলে আমরা তড়িৎ ঋণাত্মকতা। যে নিজের দিকে নেওয়ার প্রবণতা বা সক্ষমতাকে বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা। জাস্ট এই দুইটা লাইন লিখলেই হবে, এটাই হচ্ছে পার্থক্য, প্রধান পার্থক্য আর কি। আচ্ছা, তারপরে বলছে যে বোর পরমাণু মডেলে হাইড্রোজেন মৌলের বিকিরণ বর্ণালী চিত্র সহ ব্যাখ্যা করো। এটা কিভাবে ব্যাখ্যা করবা? এইটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু আঁকবা, যেটা অরবিটাল গুলো আঁকবা। আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটার বাইরে একটা কক্ষপথ আঁকলাম,
দুইটা কক্ষপথ আঁকলাম, দুইটাই একই, বেশি আঁকলাম না। প্রত্যেকটা পরমাণুর অসীম সংখ্যক কক্ষপথ থাকে, আমরা জাস্ট আঁকি যেই কটাতে ইলেকট্রন থাকে আর কি। হাইড্রোজেনের তো একটা আঁকতে পারতাম, বাট দুইটা কেন আঁকলাম? অসীম সংখ্যক আছে, আমি দেখানোর জন্য দুইটা আঁকলাম। ধরো এটা হচ্ছে E2 শক্তির অরবিটাল, উচ্চ শক্তি, এটা হচ্ছে নিম্ন শক্তি E1 শক্তির অরবিটাল। এখন কোন একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে এভাবে নিম্ন শক্তি স্তরে আসে, তখন সে বিকিরণ বর্ণালী দেয়, বিকিরণ বর্ণালী। সো হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বর্ণালী আঁকতে বললে তুমি জাস্ট এটা এঁকে দিবা, আর নিচে দিয়ে লিখে দিবা হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন পরমাণু। এত কঠিন কিছু না, ছোট্ট একটা কোশ্চেন আসছে। ওকে, তারপর বলছে হাইড্রোজেন পরমাণুর 5টি বর্ণালী সারির নাম লেখো, যে সিরিজ গুলার নাম লিখতে হবে, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন, ব্র্যাকেট। সো তুমি লিখবা লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট আর হচ্ছে ফুন্ড। এই 5টা সিরিজের নাম লিখলেই 1 নম্বর। বোর মডেলের 2টা সীমাবদ্ধতা লিখো। বোর মডেলের সীমাবদ্ধতা কি? বোর মডেল শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মডেলটা ব্যাখ্যা করতে পারে, এটা হচ্ছে তার মেজর একটা সীমাবদ্ধতা। সেকেন্ড সীমাবদ্ধতা কি? তুমি কোনো একটা পরমাণুকে, বা যে বর্ণালীগুলোর কথা বলছে, সে বলছে যে বর্ণালী উৎপন্ন হয়, বর্ণালী রেখাগুলোকে যদি তুমি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মাঝখান দিয়ে পাস করো, তখন সে সূক্ষ্ম রেখায় আরো বিভক্ত হয়। বোর পরমাণু মডেল কিন্তু এই সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি। সো এই দুটো হচ্ছে তার ব্যর্থতা। সো এই দুটো ব্যর্থতা লিখে দিলেই হচ্ছে তার সীমাবদ্ধতা লেখা হয়ে যাবে। তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন। এগুলাই ছিল আজকে আমাদের পড়া। তো সবাইকে ধন্যবাদ। তোমরা হচ্ছে বেশি বেশি করে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবে, তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বাড়বে, কারণ এখানে আমরা দেখছি যে কিভাবে হচ্ছে কোশ্চেনগুলো রিপিট হয়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আবারও।